আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তীতে যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। তো আপনারা এতক্ষণ হেডলাইন এবং ব্যানার দেখে বুঝতেই পারছেন যে আমি কি বলছি। হ্যাঁ, আজকের বেশ কয়েকটি পত্রিকায় এসেছে যে শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয়কে মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন জানিয়েছেন পিআইবি, মানে পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরো, তারা। তো কেন এবং কি কারণ, চলুন সেটা নিয়ে একটু আলোচনা করি, এবং তার আগে আমরা একটা পেপার নিউজটা পড়ি, সেটাতে আপনারা বুঝে যাবেন আসলে কি হয়েছে সেখানে ঘটনা। এটা হচ্ছে যে আপনার কালবেলার নিউজ। সেখানে ওরা বলেছেন, জুলাই আগস্ট আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডি থানায় করা হত্যা চেষ্টা মামলা থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয় সহ 113 জনের আপনার এই মামলা থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করেছেন পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরো, পিআইবি। এই বিষয়ে আদালতে তারা অলরেডি তাদের জবানবন্দিও দিয়েছেন এবং তাদের ফাইলও দিয়েছেন। এখানে এই মামলাটার কি হয়েছিল জানেন? যে মামলাটা করেছিল, এটা করেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তথাকথিত বৈষম্য বিরোধীরা এবং এই ইন্ট্রিম গভর্নমেন্ট। ওরা একটা মামলা করেছিল যে 4 আগস্ট 2024, 4 আগস্ট ধানমন্ডির সীমান্ত স্কোয়ার থেকে কাজ শেষে বাসায় ফেরার পথে ধানমন্ডির 27 নম্বরে আহত হয় শাহেদ আলী। সেই সময় ঢাকা কলেজ, সিটি কলেজ যে কয়েকজন শিক্ষার্থী সহ 9 জন আহত হয়। এই ঘটনার শেষে হাসিনা সহ 113 জনের বিরুদ্ধে মামলা করা হয়, যার মামলার বাদী ধানমন্ডি থানায় হত্যা চেষ্টা মামলা করেন। তো মামলাটি তদন্তে করেন পিআইবির পরিদর্শক তদন্ত শাহজাহান ভূঁইয়া। তদন্তে উনি বলেন যে এখানে ভুল তথ্য প্রকাশ করা হয়েছে এবং যে তথ্যগুলো প্রকাশ করা হয়েছে, যা বলা হয়েছে তা সঠিক নয়। এজাহারে যাদের নাম দিয়েছে, যারা আহত হয়েছে, একটা ইন্টারেস্টিং ঘটনা দেখেন। শাহেদ আলী, রাশেদ, জুয়েল, মাহমুদ নাহিদ, রাসেল, মিরাজ, জান্নাতুল ফেরদৌস নাইম, আয়শা আক্তার, শাম্মী আক্তার আহত হয়েছেন বলে উল্লেখ করা হয়। বিভিন্ন হাসপাতালে খোঁজ নিয়ে এই ধরনের কোনো আহত ব্যক্তির সন্ধান পাওয়া যায়নি। এখানে রাশেদ নামে একজন আছে, আবার সেটা আবার আমি না। হ্যাঁ, আমি কখনো আহত হই নাই, আমি মামলাও করিনি, তার মানে আমার নামটাও ভুয়া দিয়ে দিছে হয়তো বা। এখন সেখানে সবচেয়ে ইন্টারেস্টিং ঘটনা, এই নামগুলো নিয়ে ঢাকার শহরের প্রতিটি হসপিটালে ওরা যোগাযোগ করেছে, কোথাও এই নামের কাউরে পায় নাই। যে নামগুলো দিছে, ঠিকানাগুলো এটা পায় নাই। এবং এই তদন্ত মামলায় যার নাম, মানে মামলা সংক্রান্ত মামলাটার যে বাদী, বাদীর ব্যাপারেও খোঁজ খবর নিয়ে সেইখানে বাদীকে পাওয়া যায় না। বাদী থাকতেন, বাদীর বাসার ঠিকানা দিছে যে শরীফের ভাড়া বাসায়। তো শরীফের ভাড়া বাসায় নোটিশ পাঠাইছে, পরে পুলিশ গেছে, শরীফ কয় যে আমি এরকম লোকের চিনি নেই, এরকম নামের কোনো লোক আমার বাসায় ভাড়াও থাকে না এবং আমার কোনো বাসায় ভাড়া দিই নাই, আমি নিজেই থাকি ভাড়া বাসায়, আমি আবার কারে ভাড়া দিব। মিথ্যাগুলো দেখেন। পরে যেই শরীফের আইডি কার্ড দিছে, ওই যে শরীফ থেকে শরীফা, শরীফা থেকে শরীফ, ওই রকম আর কি, হ্যাঁ, যে আইডি কার্ড দিছে সেই আইডি কার্ডে লেখা কি আছে, তার বাড়ি হচ্ছে যে আপনার লক্ষ্মীপুর সদর 14 নম্বর মান্দারি এলাকা, সিরাজুল ইসলামের ছেলে তিনি। এবং 14 নম্বর ওয়ার্ড মান্দারি এলাকায় যায় সিরাজুল ইসলাম বা সিরাজুল ইসলামের ছেলে কাউরে পাওয়া যায় না এরকম। এরপরে যে মোবাইল নাম্বারটা দেওয়া হয়েছে, মোবাইল নাম্বারে বেশ কয়েকবার ফোন দেওয়ার পরে মোবাইল বন্ধ বন্ধ বন্ধ, হোয়াটসঅ্যাপ কখনো খোলে কখনো বন্ধ থাকে। এগুলো কিন্তু পেপারের নিউজ, যেটা পুলিশ ম্যাজিস্ট্রেটকে জানাইছে। ওই ভদ্রলোকেরা যখন ডাকছে, তখন সেই ভদ্রলোকও কোনো কাগজপত্র দিতে পারে নাই, এবং ভুক্তভোগী যারা তাদের কাউকে আনতে পারে না, চিকিৎসা সংক্রান্ত কোনো কাগজপত্র দিতে পারে নাই। এবং সেই শরীফ থেকে শরীফার সেই ভদ্রলোক, সে নিজেও বইলা ফেলাইছেন যে ভাই এই ধরনের মামলা আমি করিই নাই, আমি জানিও না এটা কে বা কাহারা, ভাই আমি শোনার পর থেকে আমি হাওয়া, আমি ঢাকা শহরে আসিনি। এখন দেখেন এই মামলা থেকে এখন অব্যাহতি চেয়েছে কার কার জন্য? শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয়সহ 113 জনের জন্য। এটা মিথ্যা মামলা। যার কারণে আপনারা দেখেন যে যার কারণে যখন বলা হইলো যে আবু সাইদের মামলা যখন হইলো, এই যে শুয়োর শহীদ আবু সাইদ, এর মামলা যখন বলা হলো যে পোস্টমর্টেম করতে হবে, কারণ এর পোস্টমর্টেম এর আগেও যতবার তৎকালীন সময়ে করা হয়েছিল তখনও বলা হয়েছিল যে পুলিশের গুলিতে না, তারা কেউ পেছন থেকে আঘাত করে মারা হয়েছে। এবং আবু সাইদের বাবা যখন জাস্টিসের সামনে সরাসরি বলে বসলেন যে আমার ছেলেকে যখন দাফন করানোর জন্য নেয়, গোসল করায়, তখন মাথার পেছনে হাত দিয়ে দেখছি রক্তে লাল, ওখান দিয়ে রক্ত পড়তেছে কোথাও দিয়ে, তার মানে পেছন থেকে কেউ ছুরি মেরা বা কিছু মেরা। তা নাহলে আবু সাইদ গুলি খাইছে দিনের 3টায়, মারা যায় রাতের 8টায়, হসপিটালে নেওয়া হয় রাতের
8:30, এতক্ষণ সে কোথায় ছিল? জামাত শিবির তারে ওইখানে বাইন্দা রাইখাই তারাই পিটাইয়া ছুরি মেরে মারছে। এবং এগুলো সব বের হয়ে যাবে দেখে তখন এই যে সার্জিস নাইট সহ এই যে চিলড্রেন পার্টি বা কন্ডম পার্টি যেটাকে বলেন, তারা ব্যাপক প্রতিবাদ জানাইছে, না 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 না, কোনো কুত্তা শহীদকে কবর থেকে তুলে পোস্টমর্টেম করা যাবে না, কারণ কবর থেকে তুলে পোস্টমর্টেম করলে তখন সে যে শহীদ না, সে যে শুয়োর বা কুত্তা শহীদ এটা বোঝা যাবে। তথাকথিত কুত্তা শহীদগুলাকে এখন কবর থেকে তুলে একটার পর একটা আন্তর্জাতিক তদন্তকারী সংস্থার মাধ্যমে 15-20 জন আন্তর্জাতিক ডাক্তার যারা পোস্টমর্টেমে অভ্যস্ত তাদেরকে নিয়ে যায় পোস্টমর্টেম করা জানা উচিত যে আসলে কিভাবে মারা গিয়েছিল। কারণ একটা একটা শুয়োরও আপনার পুলিশের গুলি বা কোনো গুলিতে মারা যায়নি। এগুলো সব হারামজাদায় জামাত শিবির নিজেরাই গুলি করে মারছে, এবং যেটার প্রমাণ আজকের এইটা। তবে জানি না এই পত্রিকার যে নিউজটা করেছে এই নিউজটা কতক্ষণ থাকবে, বা এটার পরে কি হয়, হয়তো এই কেস ধামাচাপা পড়ে যাবে, আর একটা কেস উঠবে। তবে সত্যের জয় হবে। কখন কোথায় কিভাবে মরছে, কতগুলো মামলা অবৈধ হয়েছে, এবং এই মামলাগুলো থেকে সবগুলো থেকেই তদন্তে কোনো কিছুই উঠে আসবে না, এবং এই তদন্ত পুরোটাই জিরো হবে যদি কখনো আইনের শাসন প্রতিষ্ঠিত হয়। তাইলে এই মামলাগুলো সবগুলো থেকে শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয়শ হাজার কোটি যেসব আওয়ামী লীগ নেতাকর্মী আছেন ওনাদের সকলকেই মুক্তি দিতে বাধ্য হবে। তো চলুন আমরা চোখ রাখি, দেখতে থাকি কি অবস্থা হয় আসলে এই মামলাগুলোর, কতক্ষণ টিকে, পত্রিকার কাটিংগুলো কতক্ষণ টিকে। যদিও হয়তো এই পত্রিকার নিউজটা হয়তো হাওয়া হয়ে যেতে পারে, তাই আমি চেষ্টা করবো এই পত্রিকার নিউজটা যাতে সংগ্রহে রাখা যায় এবং সেটা যাতে সংগ্রহে থাকে। আজকে এই পর্যন্ত। বাঘ যখন শিকার করে তখন সে 2 কদম পিছিয়ে যায়, আরো তীব্র গতিতে সে আক্রমণ করে, এটাই স্বাভাবিক। আওয়ামী লীগ আসলে আমি মনে করি না যে আওয়ামী লীগ নীরব, তাকে নীরব করে রাখা হয়েছে। আপনি দেখেন 17 মাস যাবত একটি দেশ চলতেছে সেনা শাসনে, তাও সেনা শাসন শুধু সেনা শাসন হলে একটা কথা ছিল, উইথ ম্যাজিস্ট্রেসি পাওয়ার, মানে একই সাথে তাদের অস্ত্র আছে, সাথে তার কাঁধে অস্ত্র, হাতে আইন, সে যা ইচ্ছা তাই করতে পারে। অস্ত্র থাকলে তার প্রতি তাকে হ্যাঁ, অস্ত্র থাকলে তাও তাকে আপনি আইনের আদালতে নিয়ে যেতে পারবেন, কিন্তু তাকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে দেওয়া হয়েছে। সে যা ইচ্ছা তাই, সে খোদা বনে গেছে, সে ভগবান বনে গেছে, সে গড বনে গেছে, আপনি তার বিরুদ্ধে যেতে পারবেন। তার হাতে একই সাথে দণ্ড, একই সাথে অস্ত্র, আইনের দণ্ড এবং অস্ত্র। তো আমরা তো তার সাথে পারবো না, সেই জন্য এই মুহূর্তে মনে হচ্ছে তারা নীরব। কিন্তু ওই যে আপনার চ্যানেলেও সম্ভবত বলেছিলাম যে আওয়ামী লীগকে ধীরে ধীরে এমন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, এরা কিন্তু বিপ্লবী দল না। বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু বিপ্লবী দল না, তারা কিন্তু একটা গণতান্ত্রিক এবং নির্বাচনমুখী দল। তারা বিপ্লব করতে চায় না। মুক্তিযুদ্ধে যে ছিল সেটা ছিল আলাদা ভিন্ন প্রসঙ্গ, কারণ তখন সেটা দরকার ছিল, প্রয়োজন ছিল বলেই তারা মুক্তিযুদ্ধে অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল, নেতৃত্ব দিয়েছিল। কিন্তু এছাড়া কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ আপনার বিপ্লবী দল না, তারা অস্ত্র হাতে নেবে না। কিন্তু যেভাবে তাদের ধাক্কানো হচ্ছে, যেভাবে তাদের নির্যাতিত নিপীড়িত করা হচ্ছে, যেভাবে তাদের জেল জুলুম হুলিয়ার উপরে রাখা হয়েছে, যেভাবে তাদের ঘর ছাড়া করা হচ্ছে, যেভাবে তাদের পুত্র কন্যা মাতা পিতার উপরে নির্যাতন নিপীড়ন চলতেছে, চাঁদাবাজি চলতেছে, ধর্ষণ চলতেছে, হত্যা চলছে, জেলখানায় মেরে ফেলা হচ্ছে, এভাবে যদি চলতে থাকে বাংলাদেশ আওয়ামী লীগ বিপ্লবী দলে পরিণত হবে। এমনকি তারা তখন সশস্ত্র পন্থায় এই দেশে ক্ষমতায় নিয়ে নিতে পারে। যারা মনে করতেছে যে আওয়ামী লীগ নীরব, আওয়ামী লীগ চুপ করে আছে, এটা আমি বিশ্বাস করি না। আমি আওয়ামী লীগের কোনো নেতা না, আমি তাদের সিদ্ধান্ত মানে প্রণয়নকারী, আমি পলিসি মেকারও না, কিন্তু এটা আমার ধারণা, এটা আমার গবেষণা, এটা আমার বিশ্লেষণ। কারণ আপনি যদি বিড়ালকে, যেটা আমি আজকে থেকে 7-8টার আগেই বলেছি, যে বিড়ালকে ভাই মারার আগে অন্তত জানালা খুলে রাখেন, যাতে বিড়ালটা 4-5টা বাড়ি খাওয়ার পরে পালিয়ে যেতে পারে। কিন্তু আপনি দরজা মারার পরে যদি জানালাটা বন্ধ করে দেন, আপনার ঘরের সিলিংও না থাকে, পালানের যদি বিড়ালের জায়গা না থাকে, বিড়াল কিন্তু আপনাকে আক্রমণ করবে, এবং সে আক্রমণে আপনি মারা যেতে পারেন। আমি নিজে ছোটবেলায় একবার বিড়াল মারতে গিয়ে বুঝেছিলাম যে ঘর বন্ধ করে বিড়াল মারার কি যে জ্বালা। আওয়ামী লীগকে আপনারা ঘর বাইন্দা, ওই যে আওয়ামী লীগের অবস্থাটা হয়েছে কি এখন জানেন, যে যারা বললেন যে আওয়ামী লীগ নীরব কেন, আওয়ামী লীগ নীরব না। ওই যে সেই অজপাড়া গায়ে একটা গল্প আছে যে কয়টা সর খাইতে পারবি, ওই 2-3টা খাইতে পারবো, যদি বাইন্দা পিড়ায় তাহলে তো হিসাবই নেই, যত দিতে পারো। আওয়ামী লীগকে তখন বাইন্দা আপনি পিড়াইতেছেন হাত পা, কিন্তু তার হাত পাটা যখন খুলে যাবে তখন যে 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 আক্রমণকারী যে চরটা দিচ্ছে,
তার যে কি পরিণতি হবে সেটা চিন্তা করলে আমার গা হিম হয়ে আসে। আমি আওয়ামী লীগের নির্যাতন নিপীড়ন নিয়ে ভীত, সন্ত্রস্ত, উদ্বিগ্ন, ক্ষুব্ধ, ব্যথিত, কোনো সন্দেহ নেই। কিন্তু আমি এও চিন্তা করতেছি, ওই যে আমাদের অজপাড়া গায়ে জামালপুর বলেন আর আপনার জেলায় বলেন, সব জেলাতে এই গল্প চলে যে, কিরে তুই কান্দস কে, তোর দাদা মারা গেছে তুই এত কান্দস কে? কয় এরপরে সিরিয়াল তো আমার বাপের, তাই আমি বাপের চেয়ে বেশি কান্দাছি। আমি চিন্তা করতেছি আওয়ামী লীগের জন্য আমি কাঁদি, কোনো সমস্যা নাই, এদের ব্যথা এদের কষ্টে কান্নাকাটি করি, কিন্তু তার চেয়ে বেশি কান্না আসতেছে আমার, এখন বেশি কাঁদতে ইচ্ছা করতেছে আগামীতে কিন্তু আজরাইল বাড়ি চিনে গেছে, অর্থাৎ বাড়ি চিনে গেছে, বুঝছেন তো, অর্থাৎ 32 নম্বর ভাঙার পরে আজরাইল কিন্তু বাড়ি চিনে গেছে। আগামীতে যে কার বাড়ি থাকবে আর কার বাড়ি ঘর থাকবে না, এটা আপনি হিসাব করতে পারবেন না। ডক্টর ইউনূসের বাড়ি থাকবে কিনা, আসিফ সারের বাড়ি থাকবে কিনা, রেজওয়ানা সাহেবের বাড়ি থাকবে কিনা, আমার ভাবির পোলাদের বাড়ি ঘর থাকবে কিনা, আমার এই জুলাই সন্ত্রাসীদের, মহান বিপ্লবী জুলাই সন্ত্রাসীদের বাড়িঘর, তাদের আত্মীয় স্বজনের বাড়িঘর থাকবে কিনা, আমার যথেষ্ট সন্দেহ আছে। কারণ বাংলাদেশ আওয়ামী লীগকে আপনারা এমন জায়গায় ঠেলে দিচ্ছেন যেখানে আওয়ামী লীগ যেতে চায় না, অর্থাৎ তাদের ভয় কাতুরে মাহবুব বানিয়ে ফেলছেন। আমরা চয়নিকাতে পড়তাম, অত্যন্ত ভয় কাতুরে ছিল মাহবুব, তারপর যখন তাকে তার মনে বেশি অত্যাচার শুরু করে, তখন কিন্তু মাহবুব ঘুরে দাঁড়ায়। তো বাংলাদেশ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ কিন্তু ভয় কাতর মাহবুব ছিল না, তারা কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষের দল, মুক্তিযুদ্ধের মাধ্যমে একটি দল দেশ সৃষ্টি করেছে। সেই দলের মানুষদের আপনি নির্যাতন নিপীড়ন করবেন, তারা ঘুরে দাঁড়াবে না, এটা চিন্তা করা রাজনৈতিক মূর্খতা, অথবা আত্মপ্রবঞ্চনা, অথবা যারা এটা ভাবতেছে তারা একেবারেই মানে বাল সুলভ আচরণ, শিশু সুলভ আচরণ। কারণ বাংলাদেশ আওয়ামী লীগ রাজনৈতিক দল, তারা মুক্তিযুদ্ধের মাধ্যমে আসছে, তারা নির্বাচনও তারা বুঝে, তারা সবই বুঝে। আপনারা যারা এখন ক্ষমতা বেনামে ক্ষমতা দখল করে আছেন, তাদের আওয়ামী লীগ কম বুঝে না। আওয়ামী লীগকে যেভাবে নিপীড়ন করা হচ্ছে, যে কোনো মুহূর্তে সে আহত বিড়ালের মতো, আক্রান্ত বিড়ালের মতো, অথবা আহত সিংহের মতো আপনাকে আক্রমণ করবে। সে আক্রমণ থেকে আপনি নিস্তার পাবেন না। কারণ বিড়াল যখন আক্রমণ করে আপনার অবস্থা খারাপ হবে, আহত সিংহ যদি আপনাকে আক্রমণ করে, আহত বাঘ, আপনি বাঁচতে পারবেন না, কোনো কৌশলে আপনি বাঁচতে পারবেন না। বাংলাদেশ আওয়ামী লীগ কোনো অবস্থাতে নীরব নাই, তারা চুপচাপ নাই। তারা মনে করে যে শেখ হাসিনা শুধুমাত্র অডিওতে এসে কথা বলে, তাতে আর কি হয়েছে, অডিওতে কথা বলাতে কিন্তু আপনাদের ভিত কেঁপে গেছে। আমি তো বলেছি শেখ হাসিনাকে আন্দোলন করতে হবে, পুরো করার নির্দেশ দিতে হবে না, তাকে বাংলাদেশে আসতে হবে না। তিনি যেদিন, এটা আমি সর্বপ্রথম আপনাকে বলেছি, যে অনেক চ্যানেলও বলেছি, যে শেখ হাসিনা শুধু ভিডিও কলে কথা বলবে, বাংলাদেশে বিপ্লব শুরু হয়ে যাবে। আওয়ামী লীগ মাঠে থাকা না থাকাতে যায় আসে না। মুসলিমা আপা যে কথাটা বলেছেন, অবশ্যই তিনি তথ্যের বাইরে বলেন নাই, তিনি জেনে বুঝেই বলেছেন, তার কাছে কেউ তথ্যই দিয়েছে। আমার প্রশ্ন হইলো, শেখ হাসিনার কয়টা বাড়ি আছে আমেরিকায়? যারা এই যে চাপা মারে শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা কয়টা বাড়ি আছে? তার তো বাড়ি নাই। আমি দায়িত্ব নিয়ে বললাম, শেখ হাসিনা আমেরিকাতে কেন? পৃথিবীর কোথাও শেখ হাসিনা বাড়ি নাই। আমি আপনাকে লিখিত দিতে পারি যে জননেত্রী শেখ হাসিনার পৃথিবীতে বাংলাদেশ ছাড়া কোথাও তার বাড়ি নেই। এমনকি তার যে বাপের বাড়ি 32 নাম্বারটাও, সেটা তিনি বাংলাদেশ সরকারের কাছে তুলে দিয়েছেন জাদুঘরে পরিণত করার জন্য, যেটা তারা ভেঙে ফেললো। হয়তো গোপালগঞ্জে তার জমি জমা, বাড়িঘর তার দাদার, তার বাবার থাকতে পারে, কিন্তু আমার জানা মতে শেখ হাসিনার বিদেশে কোনো বাড়ি নাই। তো আসিফ নজরুল সারেরা এত ভালো কাজ করছে, পালায় যাবে কেন? বাড়ি করলো কেন? কি কারণে বাড়ি করলো আমরা জানতে চাই। শুধু নাকি বাড়ি করে আওয়ামী লীগের লোকজন? আসিফ সার কেন করলো? আর আসিফ নজরুল যে বাড়ি 3টাই করছে না 30টা করছে, তসলিমা নাসরিন অত্যন্ত সরল মানুষ। আমার ধারণা তার কাছে কম তথ্য গেছে। আমার কাছে যতটুকু তথ্য আছে আমার কাছে, সেটা তসলিমা আপা যে উদাহরণ আপনাদের সামনে দিয়েছেন, যে দলিল আপনাদের কাছে দিয়েছেন, যে তথ্য দিয়েছেন, সেটার তুলনায় অনেক কম। ডক্টর আসিফ নজরুল আমার জানা মতে এই মুহূর্তে আমার কাছে, যেহেতু আমি কথাটা বলতে চাইনি, যেহেতু তসলিম আমি কয়েকদিন জানেন আমার ফেসবুক যেহেতু আইডি নাই, আমি যে কোনো খবরই জানতে পারি না ফেসবুকের। আমার ফেসবুক আইডি জামাতি বট ইউনুস গ্যাং এরা খেয়ে ফেলেছে, এবং খাবেই, কারণ তারা জানে যে আমার বক্তব্য এই দেশের মানুষ গ্রহণ করে, স্ট্রিট পিপল গ্রহণ করে, তাই আমি তাদের জন্য হুমকি। তাই আমার ইউটিউব চ্যানেল খেতে হবে, আমার চ্যানেল খেয়ে, আমার ফেসবুক আইডি খেয়ে ফেলতে হবে। এরা এত শক্তিশালী যে, আপনি যেটা বলেন, আপনার একটু আগের কথা আবার ফিরে যায়। তারা বলতেছে আওয়ামী লীগ নাকি কিছুই করতেছে না, আওয়ামী লীগ পালিয়ে গেছে। এক শেখ ফরিদের কথাতে তো তারা অস্থির, আমার আইডি কেন খায়, আমার ইউটিউব চ্যানেল কেন ধ্বংস করে? এতে তো বোঝা যাচ্ছে যে শেখ ফরিদের কথাতেই যদি এত কিছু ঘটতে পারে দেশে, তাহলে বঙ্গবন্ধু কন্যা, শেখ মুজিবের কন্যা শেখ হাসিনা যখন কথা বলবেন, তাইলে তার কথায় কি হতে পারে?
আমি ভিডিও দেখায় চেহারা এসে কিছু কথা বলি, তাতেই বাংলাদেশের ইউনিট সরকারের কুর্সি উল্টে যায়, তাতে আসিফ সারের কুর্সি হাওয়া মে উড় গেয়া, তাতে জামাতের সাদা শকুনের চুল উড়ে উড়ে, ঠিক আছে, তার টুপি উড়ে যায়, তার পাঞ্জাবি উড়ে যায়, তার ধুতি খুলে যায়। তার জন্য তাকে হিন্দু নেতাদের আইনে এখন নিয়োগ দিতে হচ্ছে এমপি হিসেবে। তো তাহলে শেখ হাসিনা আসলে কি হবে, উদাহরণটা মনে রাখার জন্য বললাম যে আমার চ্যানেল খেয়ে দিতে হয়। এত দুর্বল তারা আমার কাছে, আর আমি এত শক্তিশালী হয়ে যাই। কারণ কি? কারণ বাংলাদেশে এই মুহূর্তে বঙ্গবন্ধুর সৈনিকেরা তৈরি হচ্ছে। জি, আসিফ নজরুলের বিষয়ে আমার কাছে যে তথ্য আছে, আসিফ নজরুলের কাছে এই মুহূর্তে ৩,০০০ কোটি টাকা রয়েছে, যেটা তিনি পাচার করে ফেলেছেন। ৩,০০০ কোটি টাকা তার কাছে এখন আছে, সেগুলো এখন পাচারে যাবে। এছাড়াও তিনি কয়েক হাজার কোটি টাকা আগে নিয়ে চলে গেছেন, এবং এগুলো প্রত্যেকটাই সরাসরি রজার রহমান এবং ইউনুস সেটা জানে। আমি কথাগুলো বলতে চাইনি, যেহেতু তসলিমা আপা তার বাড়ির কথা বলে ফেলেছেন, তাহলে ৩,০০০ কোটি টাকা এই মুহূর্তে, মানে এটা চলে যাবে কিছুদিনের মধ্যেই, মানে ৩,০০০ কোটি টাকা পাইপ লাইনে আছে, যেটা আসিফ নজরুল পার করে দেবে। এর আগে তিনি কয়েক হাজার কোটি টাকা নিয়ে গেছেন। তো ৩টা বাড়ির দাম আর কত সেই তুলনায়? এটা হলো যারা এগুলো জানে, তারা যেগুলো জানা বিষয়, আর অজানা তো আমরা সেটা তো হিসাবের বাইরে। বাংলাদেশে সবচেয়ে বেশি দেখেন, এরা কিন্তু কেউ রাজনীতিবিদ না। আমরা তো দিন জেনে আসতাম, আমিও রাজনীতিবিদদের গালি দিতাম যে রাজনীতিবিদরা ভালো না, ভালো না, ভালো না, রাইট? অনেকেই রাজনীতি দেখে না যে রাজনীতিবিদরা লুটপাট করে। আচ্ছা, এরা যারা ক্ষমতায় তারা তো একজন তো রাজনীতিবিদ না, এরা কেন লুটপাট করলো? তার মানে সেই প্রাচীন প্রবাদটাই সত্য, যে যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। তার মানে আপনি ওই কুর্সিতে যাকে দিবেন, ডক্টর ইউনুসের মতো লোক আদম ব্যাপারে লাইসেন্স করে। ক্যান ইউ ইমাজিন? আপনি বিশ্বাস করেন, ডক্টর ইউনুস যেদিন আদম ব্যাপারে লাইসেন্স করেছে, প্রথমে তাও আমার একটু খারাপ লাগতো যে এরকম একটা নোবেল লরিয়েট, এরকম প্রখ্যাত ব্যক্তি, তার সমালোচনা করি, খারাপ লাগতো, নিজেরও খারাপ লাগতো। কিন্তু আমি দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, মুক্তিযুদ্ধের স্বার্থে করতেই হবে। কিন্তু যেদিন দিন আদম ব্যাপারে লাইসেন্স করছেন, আপনি বিশ্বাস করেন আমার হাসি আসতো। যে লোক আদম ব্যাপারে লাইসেন্স করতে পারে, তার চেলা চামুন্ডরা কি করতেছে আপনি বুঝেন না? এরা পুলিশের কাছ থেকে টাকা খাইতেছে, পুলিশের কাছ থেকে ঘুষ খাইতেছে, তার নিরাপত্তা দেওয়ার জন্য, তার চাকরি ট্রান্সফার করার জন্য ঘুষ খাচ্ছে এগুলো। তারা এই যে তদবির যেটা বলেন, এবার সরাসরি ডক্টর ইউনুস এবং তার গ্যাং জড়িত। ওই রেজন আহমেদ জানেন না? এর খবর জানেন? তাহলে যেহেতু কথা উঠছেই, আমি জানি না তসলিম আমার কাছে এই তথ্য গেছে কিনা, হয়তো গেছে বা তিনি বলেননি, নারী বলে হয়তো, যে আপাতত নারী হিসেবে তাকে ছাড়ে। রেজনা বন্যা, তার কি বেলা বেলা তার তার সংগঠনের মাধ্যমে, এখন বলবেন সংগঠনের মাধ্যমে কিভাবে টাকা দেয়? টাকা পাচার, বাংলাদেশ থেকে টাকা পাচার করা 10 মিনিটের ব্যাপার। বাংলাদেশ থেকে এটা জানতাম না আমি, কারণ আমি তো আলোচনা করি মানুষের অনেক বিষয়। যেমন আমাকে যদি আপনি বলেন যে ঢাকাতে, সারা ঢাকাতে খুঁজে আপনি আমাকে 20 গ্রাম আপনি আমাকে আফিম এনে দেন, আমি পারবো না, আপনিও পারবেন না। আপনাকে আমাকে যদি বলা হয় যে ইয়াবার 5টা বড়ি এনে দিতে হবে, আপনিও পারবেন না, আমিও পারবো না। এমনকি আমাদের যদি 7 দিন সময় দেওয়া হয় এবং 1,05,00,000 টাকা দেওয়া হয়, আমরা খুঁজে পাবো না, আমরা জানি না। কিন্তু যারা এগুলো করে তাদের জন্য একটা 5 মিনিটের ব্যাপার। আপনি শুধু বলবেন, আপনার কাছে চলে আসবে হুন্ডি। 5 মিনিটের মধ্যে আপনার যত টাকা আছে আপনি চাইলেই পাঠিয়ে দিতে পারবেন। পুরান ঢাকায় আপনি জানেন হয়তো যে বিশেষ করে মোতালেব প্লাজা, কে না জানে সেখান থেকে প্রতিদিন লক্ষ লক্ষ টাকা চায়নাতে চলে যাচ্ছে হুন্ডির মাধ্যমে। কে না জানে এটা? কে না জানে? আপনি বলেন হংকং না, তাইওয়ান যাচ্ছে আর চায়নাতে, অথচ চায়না হলো সবচাইতে দুর্নীতি বিরোধী একটা দেশ, রাইট? যেখানে হুন্ডি সবচেয়ে খারাপ পৃথিবীতে, রাইট? কিন্তু সেই চায়নাতে কোটি কোটি টাকা যাচ্ছে, চলে যায়। তাহলে চায়নাতে যদি হুন্ডি টাকা চলে যেতে পারে, তাহলে বাংলাদেশ থেকে এদের টাকা কিভাবে যাচ্ছে? এটা তো আরো সহজ ব্যাপার। এই বাংলাদেশের আরো অদ্ভুত ব্যাপার, এই হুন্ডি ব্যবসার গডফাদার কিন্তু জামাতেরা আগেও ছিল, এখনো আছে। আমি কিন্তু তখন, এটা এমন না যেটা আপনাকে এখন বললাম, আমি আগেও লিখেছি, আগেও বলেছি যে বাংলাদেশে হুন্ডি ব্যবসা নিয়ন্ত্রণ করে জামাত ইসলাম। সকল হুন্ডি, এই জন্যই কিন্তু তারা বলেছিল যে কি রেমিটেন্স শাটডাউন, মনে আছে আপনার? রেমিটেন্স শাটডাউন। আচ্ছা, এইবার রেমিটেন্স শাটডাউন কেন কার্যকরী হচ্ছে না? এরা কিন্তু এই কিছুদিন আগে রেমিটেন্স শাটডাউন ঘোষণা করেছিল না? সেটা কি কার্যকরী হয়েছে? হয় নাই। কেন হয় নাই বলেন তো? কারণ রেমিটেন্স শাটডাউন করবে কিভাবে? কারণ রেমিটেন্স দেয়, এগুলো হুন্ডি করেই তো জামাতিরা। আওয়ামী লীগের আমলে তারা করতো, সেই জন্য তারা বলেছিল শাটডাউন করবে।
রেমিটেন্স, এবং সেই অস্ত্রটা তারা প্রয়োগ করেছে। তারা শুধু কোচিং সেন্টার দখল করেই বসে নেই, তারা শুধু মসজিদের মিম্বর দখল করেই বসে নেই, তারা শুধু আলিয়া মাদ্রাসা দখল করেই বসে নেই, তারা সব জায়গাতে আছে। এমনকি ইদানিং দেখা যাচ্ছে যে তারা, যেটা আমি 5-7 মাস আগে বলেছিলাম, যারা বেশ্যালয়ের দালালি এরা করে, ধরা পড়ছে না, তাদের বাড়িতে বেশ্যাবৃত্তি করতে গিয়ে বেশ্যাবৃত্তি করছে জামাত নেতার বাড়িতে, তাকে পরে তারা বহিষ্কার করছে। আমি বলেছি কিনা আপনি, তারা সব জায়গাতেই পাবেন। তারা মদের ব্যবসা করে, যারা সুদের ব্যবসা করতে পারে তারা পৃথিবীর সব ব্যবসা করতে পারবে, কারণ ইসলামের পরে। কেন বললাম সেটা আপনি পারবেন না, আমি পারবো না। মানে আপনার ধর্মে বা আপনার আইনে তো নয়, আপনার ধর্মের সুদ বিরোধিতা নেই। ইসলাম ধর্মে সুদকে সবচেয়ে বেশি ঘৃণা করা হয়েছে, চরম ভাবে ঘৃণা করা হয়েছে। আপনি কল্পনাও করতে পারবেন না যে এটি কি লেখা আছে সুদ নিয়ে। বলা হয়েছে মায়ের সাথে সেক্স করার সমান গুনাহ। 1 টাকা যদি কেউ সুদ খায়, সেটা তার মায়ের সাথে 36 বছর সেক্স করলো। মানে এত জঘন্য, মানে এটা উদাহরণ দেওয়ার জন্য বলছে যে এই জিনিসটা কত জঘন্য। সেই সুদ যারা খায়, ইসলামী ব্যাংক বানায়, সেই সুদ যারা সুদের সুদের কারিগর, সুদের সুদের মহাজন, মহাজন না, সুদের মহান মহাজন, সেই মহাজনকে যারা এখন নবী রাসূল ঘোষণা করেছে, তাদের পক্ষে সবকিছুই করা সম্ভব। বাংলাদেশ থেকে শুধু আসিফ সার নয়, এই যে যারা এখন ক্ষমতা ভোগ করতেছে, তারা সকলেই টাকা পাঠাচ্ছে। ইউনূস কতবার গেছে ব্রিফকেস। আচ্ছা, যে মানুষটা হাঁটতে পারে না, তার ডাইপার লাগে, মানুষ ছাড়া চলতে পারে না, সে বলছে যে আমি চলতে পারি না, লিফটে উঠতে পারি না, সেই লোকটা কতবার বিদেশে গেছে এবং প্রত্যেকবার সুটকেস, তার ব্রিফকেস গুলো এত বড় বড় কেন? আপনি আমাকে বুঝায় বলেন। যে লোকটার বয়স এত বেশি, যার সন্তানেরা সবাই প্রতিষ্ঠিত, যার স্ত্রীরা সবাই প্রতিষ্ঠিত, আচ্ছা আমেরিকাতে, জাপানে, অন্যান্য দেশে, ইউকেতে তাকে এত বড় বড় ব্রিফকেস নিয়ে যেতে হয় কেন? আমার বোধে আসে না। আপনি তার ব্রিফকেস গুলো চেক করেন, তার ব্রিফকেসের ওজন আয়তন মাপেন, তাহলে ধরা বুঝতে পারবেন দাল মে ঘুষ কালা হয়। তার মানে বলতেছি না যে সে ব্রিফকেসে ভরে ভরে ডলার নিয়ে গেছে, কারণ এই দুনিয়া মানুষ এখন তো বোকা না। ডলার ব্রিফকেসে নিয়ে যাবে কেন? এখান থেকে ফু দিবে আমেরিকায় পড়বে, বা ঢাকা থেকে ফু দিবে কানাডায় গিয়ে পড়বে, ঢাকা থেকে ফু দিবে সিডনিতে গিয়ে পড়বে, ঢাকা থেকে ফু দিবে দুবাই গিয়ে পড়বে, ঢাকা থেকে ফু দিবে তুরস্কে গিয়ে টাকা পড়বে। এই যে সামারের দেশের সম্পাদক মাহমুদুর রহমান, ওর ব্যবসা কি? ওর আসল ব্যবসা কিন্তু সাংবাদিকতা না, জামাতের দালালিও না, বিএনপির দালালিও না। সে জামাত বিএনপির দালালি করে কেন জানেন? হুন্ডি ব্যবসা করার জন্য। তুরস্কে যত টাকা যায় অবৈধ, এর 50% বিষয়ে জানে হচ্ছে এই সামারের দেশের সম্পাদক মাহমুদুর রহমান। কারণ তুরস্কে আপনি টাকা বিনিয়োগ করলে উৎস কেউ জিজ্ঞেস করে না। পৃথিবীর কোন, মানে দরিদ্র দেশ মনে করেন ভুটান, দরিদ্র দেশ মনে করেন সুদান, আপনি সেখানে বিনিয়োগ করলে আপনাকে টাকার কৈফিয়ত দিতে হবে। আপনি এমনি নাগরিকত্ব পান, সমস্যা নাই, কিন্তু আপনি যদি টাকা বিনিয়োগ করেন, টাকা উৎস আপনাকে জানাতে হবে। দুবাইতে আপনাকে জানাতে হবে না, শুধু টাকার বাক্সটা পয়সা গেলেই হলো। তুরস্কে আপনাকে জানাতে হবে না। এই সামারের দেশের সম্পাদক মাহমুদুর রহমানের মূল ব্যবসা কি? হুন্ডি করা। সে তুরস্কে বাংলাদেশের যেগুলো লুটপাট, এমনকি এগুলো আর একটা তথ্য দিয়ে আপনাকে, এখন শুনলে আপনি আসতে পারেন, মানে হাসিও আসতেছে, দুঃখ আসতেছে। সেগুলো আওয়ামী লীগের অনেক লোকের, তো আওয়ামী লীগের আমলে সে ওইখানে নাগরিক বানাইছে। আমি সেই লিস্ট সহ আপনাকে চাইলে আমি দিতে পারি, নাম সহ। মাহমুদুর রহমান পাঠাইছে আওয়ামী লীগের আমলে। আওয়ামী লীগের আমলে এই সামারের দেশের সম্পাদক মাহমুদুর রহমান বহু আওয়ামী লীগের দুর্নীতিবাজদের সে ওই চিৎকার দেয় না, আওয়ামী লীগ দুর্নীতিবাজ দুর্নীতিবাজ। কমপক্ষে 50 জন বড় বড় আওয়ামী লীগের, মানে তার নেতা না কিন্তু আওয়ামী লীগের সুবিধাভোগী, এইরকম 50 জন লোকের মিনিমাম, মানে আমার জানে, আমি যেগুলো জানি, তারা 50 জন, তাদের সংখ্যাটা, সংখ্যা তো অনেক বেশি, সেটা 500-5000 হইতে পারে সংখ্যায়। সে তুরস্কে। আচ্ছা, বাংলাদেশের মানুষ কিভাবে জানে? বাংলাদেশে যত কনসালটেন্সি আছে তুরস্কে নেওয়ার জন্য, সবগুলো মাহমুদুর রহমান এগুলোর উপদেষ্টা। আপনি জানেন, খোঁজ নিয়ে দেখেন, আপনি যেখানেই দেখবেন তুরস্কে লোক নিয়ে যাচ্ছে, তুরস্কে নাগরিকত্বের ব্যাপারে কথা বলছে, তুরস্কের ব্যাপারে কনসালটেন্সি দেয়। এটা কিভাবে জানলাম জানেন? সম্ভবত এটা মানে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় পড়ে যাওয়ার 2-3 মাস আগে বোধ হয় হোটেল শেরাটনে একটা, মানে মাসটা মনে নাই, সেগুলো আমার ফেসবুকে লাইভ আছে, সেখানে তুরস্কের কনসালটেন্সি ফার্ম ছিল। তো কোনো কারণে আমি সেখানে গেছি, ওইখানে গিয়ে দেখি আমাকে এইভাবে সে মনে করছে আমি না জানি কত টাকার মালিক। আমি বুঝতে পারি নাই, আমাকে বলে আপনি আসেন। প্রথমে আসছিল চিকিৎসা, আমি চিকিৎসা করতে যাব, আমি মেডিকেল ট্যুরিজমের বিজনেস করি, তাই আমি মেডিকেল ট্যুরিজমের কথা বলতে গিয়ে আমাকে কি বললো, মেডিকেল ট্যুরিজমে না, আপনি এইভাবে আসেন। কি? আপনি আমাদের সাথে যুক্ত হন, তুরস্কের লোক পাঠাইতে হবে, তুরস্কের নাগরিকত্ব, আপনি নাগরিক হয়ে যান, আপনাকে আমরা ওটা আমি লিখছি। কিন্তু এর আগে আমাকে তারা বলছে যে তারা ইনভাইটেশন দিবে, তারা আমাকে তুরস্কে নিয়ে, আগে আমাকে তারা নাগরিকত্ব দেয়, তারপর আমার ব্যবসা থাকবে। আমি আসসালাম আলাইকুম, এই কামে আমি নেই, আমি যাই নাই। পরে গিয়ে দেখি এটার আসল মাস্টার মাইন্ড হচ্ছে সামারের দেশের সম্পাদক মাহমুদুর রহমান। তখন তিনি পলাতক তুরস্কে, অনেকেই জানতো না তখন তুরস্কে। আমি বলে যে কি আছে, আপনাদের পত্রিকার সম্পাদক আছে। আমি লিখছি, কেউ বিশ্বাস করে নাই। আমার ফেসবুকে এগুলো পাবেন, দেখবেন।
এগুলো কেউ তখন আমার কথা বিশ্বাস না, এখন তো প্রমাণ হয়েছে। তো শুধু আসিফ সার নয়, 3টা বাড়ি নয়, তার অনেক কিছু সে ওগুলো নিয়ে গেছে। তবে আপনি যেটা বললেন যে সে তো পালিয়ে যাবে, শুনেন, চোরের বাড়ি বিল্ডিং হইলেও আগের লোকে বলতো চোরের বাড়ি বিল্ডিং হয় না, সে তো রাস্তায় বাড়াইতে পারবে না। সে আমেরিকা বাড়াইতে পারবে? মেজর ডালিমকে আপনি বাড়াইতে দেখেন, বঙ্গবন্ধুর খুনিদের বাড়াইতে দেখছেন, এই চোর বাটপারদের এদেরও বাড়াইতে দেখবেন। এমনকি এই যে ল্যাংটা সুলেমান ইলিয়াস, ল্যাংটা সুলেমান, প্যানিক ভট্ট এবং সাংঘাতিক ইলিয়াস, এদের প্রকাশ্য আপনি ঘুরতে দেখেন? পাবেন না। কেন পাবেন না? কারণ চোরের মন পুলিশ, পুলিশ কেন আর মনে মনে জানে? কারণ অপরাধী অপরাধী। আপনি চোর হয়ে যত বড় বাটপারি করেন, আপনি তো মানুষ জানে, আপনাকে চিনে, যে আপনি এগুলো করেছেন, তো বুঝবে। জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জাতীয় নাগরিক পার্টি, ন্যাশনাল সিটিজেন পার্টি, ন্যাশনাল সার্কাস পার্টিতে রূপ নেওয়ার মতন অবস্থা। এই দলের ওই উলবাস থেকে কম্বল সারা এরকম সিচুয়েশন, এক জামাতের দিকে হেলে পড়তে গিয়ে সেই যে সংগঠনটা যে কয়টা ক্রিম মুখ ছিল, একদম কিছু বিতর্কিত, কিছু জাঁকজমকপূর্ণ, কিছু হচ্ছে অদ্ভুত কথাবার্তা এক্সপার্ট, ম্যাক্সিমাম মুখগুলোই খসে পড়েছে। একটা রাজনৈতিক নতুন দলের কেন্দ্রীয় কমিটির যদি 30 জন সদস্য ইলেকশনের আগে পদত্যাগ করে, তাহলে সহজে অনুমান করা যায় যে এই রাজনৈতিক দলের কি পরিস্থিতি হয়। এবং এই রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতা করা, তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া, ধান্দা পানি দেওয়া 2 ছাত্র উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম, তাদের মধ্যে একজন এখন পর্যন্ত এই রাজনৈতিক দলে তিনি যোগ দেননি। তিনি নতুন রাজনৈতিক দল করবেন বলেই আজ পাওয়া যাচ্ছে। আর আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া তিনি একটি মুখপাত্রের পদ নিয়ে কোনো রকমে সে আবার এই এনসিপিতে ভিড়েছেন। সেই এনসিপি নিজেরা ভোট করলে তো যেতই, এখন জামাতে ইসলামী সব জায়গায় যেহেতু কিছু পকেট ভোট আছে, সেই ভোটগুলো দিয়ে 1-2টি আসন পায় কিনা সেই হিসাব নিকাশ চলছে। তেমন সময়ে এই যে 30 জন যে দলচ্যুত হয়েছেন, সেই দলচ্যুতদের একটি খবর বিভিন্ন সোশ্যাল মিডিয়া হয়ে ছড়িয়েছে। তাদের মধ্যে কয়েকটি নাম এসছে, তুহিন খান, অনিক রায় ও নাফিজা জান্নাত। এই লোকগুলো জনযাত্রা নামে আবার একটি নতুন প্ল্যাটফর্ম তৈরি করেছেন। খবরটা হচ্ছে এরকম, জাতীয় নাগরিক পার্টির পদত্যাগী কয়েকজন নেতা গত জুলাই গণ অভ্যুত্থানে সক্রিয় কয়েকজন ছাত্র নেতার সমন্বয়ে নতুন একটি রাজনৈতিক প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। এই প্ল্যাটফর্মের নাম হবে জনযাত্রা, পিপলস মার্চ। নামটা সুন্দর। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে 16 জানুয়ারি বিকেলে আনুষ্ঠানিকভাবে এর ঘোষণা আসতে পারে। এনসিপির সাবেক যুগ্ম আহ্বায়ক অনিক রায়, সাবেক যুগ্ম সদস্য সচিব তুহিন খান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক নাজিফা জান্নাত এই প্ল্যাটফর্মের গুরুত্বপূর্ণ পদে থাকবেন বলে জানা গেছে। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি মেঘমল্লার বসু এই প্ল্যাটফর্মে যুক্ত হবেন। উদ্যোক্তারা বলেছেন তাদের লক্ষ্য দেশের নতুন ধারার রাজনীতি গড়ে তোলা। মেঘমল্লার বসু কি কমিউনিস্ট পার্টি বাদ দিয়ে অন্য কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মে যাবেন? মেঘমাল্লা বসুর কাজকর্ম যতটা নাটকীয় ছিল, প্র্যাকটিক্যালি অত একটা এফেক্টিভ আমার কাছে কখনো মনে হয়নি। শোনা যাচ্ছে এই উদ্যোগের নেপথ্যে রয়েছেন প্রগতিশীল শিক্ষক, বুদ্ধিজীবী, বিভিন্ন সামাজিক আন্দোলনের নেতৃত্ব দেওয়া ব্যক্তিরা। তারা দিক নির্দেশনাও দেবেন, সামনে থাকবেন তরুণেরা। জানতে চাইলে সোমবার মেঘমাল্লার বসু বলছেন, নিপীড়িত মানুষের হয়ে কথা বলার জন্য দীর্ঘদিন ধরে একটি প্ল্যাটফর্ম গড়ার কাজ চলছে। গণমাধ্যমকে এখনও এর চেয়ে বেশি কিছু বলতে চাই না। তিনি জানান 16 জানুয়ারি প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ হবে এবং এর নাম হবে জনযাত্রা। গুড, আমরা খেয়াল রাখবো, আমরা চাই। আমি সবসময় আপনাদেরকে বলেছি যে আমি এনসিপিকে এখন একেবারেই কোনো রকম কোনার মধ্যে ধরি না, কিন্তু এনসিপি নিয়ে আমার প্রত্যাশা ছিল। আমি সবসময় ওপেনলি বলি, আওয়ামী লীগ এবং বিএনপি এই 2 দল যতবার আমরা ক্ষমতায় দিয়েছি আমাদেরকে হতাশ করেছে, আমাদেরকে ডুবিয়েছে, আমাদের সঙ্গে প্রতারণা করেছে, আমাদের আশা বিশ্বাস স্বপ্ন ভঙ্গ ঘটেছে এই 2 দলকে ক্ষমতায় দেওয়ার পর। ফলে বাংলাদেশে একটা তৃতীয় রাজনৈতিক শক্তির জন্য সবাই মুখিয়ে আছে। আওয়ামী লীগ এবং বিএনপি দিয়ে চূড়ান্ত সুশাসন পাওয়া যাবে সেই আশাও আমি কখনো করি না। ফলে এনসিপি এরা যদি ধান্দা পানি, চাঁদাবাজি, মাস্তানি, মব, নিয়োগ বাণিজ্য এগুলোতে ঢুকে না যেত, তাহলে এনসিপি নিয়ে প্রত্যাশা ছিল। যখন শুরুতেই এরা গলত করা শুরু করলো, তখন এনসিপি দেওয়ার ন্যূনতম কোনো আশা ভরসা ছিল না। ফলে এই জনযাত্রা, জয়যাত্রা যাই হোক, যদি ভাইব্রেশন ভালো হয়, যদি
শুরু ভালো হয় এবং সেই ভালোটাকে যদি ধরে রাখতে পারে, নিশ্চয়ই বাংলাদেশে একটি নতুন প্ল্যাটফর্মের সুযোগ এবং মাঠ ফাঁকা আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।